রে নরেন, আজ তোদের চারজনকেও মেরে তোদের লাশ খাবো। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন কৌশিক মণ্ডল, রানা বিশ্বাস, শর্মিলা এবং শুভদেব। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। বাবা, তুমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ো, আমার আসতে একটু দেরি হবে। এই বর্ষায় এত রাতে আবার কই যাচ্ছিস? বাইরে তো কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে। দূরে যাব না বাবা, এই ন্যাপলার চা দোকানে এক কাপ চা খেয়েই চলে আসব। তুমি আমার জন্য জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো। কাকা চা খাবে না? চা দেব? চা তো খাবই, কিছুক্ষণ অপেক্ষা কর। শৈলব আর তোর ঘোষ কাকু আসবে, ওরা আসলেই একসাথে চা খাই। আচ্ছা ঠিক আছে কাকা। ওই তো শৈলবকে দেখা যাচ্ছে। কি হে, শৈলব নাকি? হ্যাঁ কাকা, তোমার আসতে এত লেট হলো যে? আরে বলিস না, বর্ষার রাতের জল বটতলার সাঁকু ছুঁই ছুঁই, যে কোনো সময় তলিয়ে যাবে মনে হচ্ছে। সাবধানে পার হয়ে আসলুম। আচ্ছা চল চল, দ্রুত ন্যাপলার দোকানে যাই, নয়তো তোর নিতাই কাকা চেঁচিয়ে উঠবে। হ্যাঁ চলো চলো। কি হে, অবশেষে আসলে তাহলে? আরে আর বলো না, বর্ষার জল যে হারে বাড়ছে, কখন যেন ঘরেও জল ঢুকে যায়। রোজই একবার করে বৃষ্টি হচ্ছে, এভাবে চললে কিভাবে যে চলাচল করব। আমরা তিনজন চা খেতে খেতে বেশ খানিকক্ষণ গল্প আড্ডায় মেতে রইলাম। আর ঠিক এমন সময় কোথা থেকে দৌড়ে নরেন আসলো আমাদের সামনে। এসে সে হাঁপাতে হাঁপাতে বলল, ঘোষ কাকু, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হলো আবার? আমাদের গ্রামের রহিম পাগল তো মারা গেছে। বলছিস কি? কিভাবে মরল পাগলটা? ঝড়ে ওর ঝুপড়ির উপর একটা শিমুল গাছ ভেঙে পড়েছিল। পরে লোকজন গিয়ে দেখে পাগলটা ঘরের মধ্যেই মরে পড়ে রয়েছে। আহা, পাগলটার শেষ পর্যন্ত এভাবে মরতে হলো। কি আর করা যাবে, এখন তো পাগলটাকে কবর দিতে হবে। এই শৈলব, তুই নরেনের সঙ্গে যা, তোদের সঙ্গে আর দুজন নিয়ে শিমুলতলির গোরস্থানে যা, পাগলটাকে সেখানে মাটি দিয়ে আয়। আমি নরেন আর গ্রামের দুজনকে নিয়ে রহিম পাগলার লাশ আমাদের কাঁধে করে শিমুলতলির গোরস্থানের উদ্দেশ্যে রওনা হলাম। এই শৈলবদা, আমি শুনলুম রাতে নাকি লাশ নিয়ে যেতে নেই, অশরীরা নাকি চারদিকে ঘোরাঘুরি করে। আরে চুপ কর তো, এসব কি বাজে কথা বলছিস? ওসব অশরীরীর ভয় তো আমি পাই না। ভয় আমার শুধু একটাই, বৃষ্টির ভয়। আকাশের অবস্থা দেখেছিস? কিছুক্ষণ পরপরই যেভাবে আকাশ ডেকে উঠছে, বৃষ্টি আর খুব বেশি দেরি নয়। এসব কথা বলতে বলতে আমরা গিয়ে পৌঁছলুম শিমুলতলির গোরস্থানে। গোরস্থানের সামনে লাশটা রেখে আমরা গোরস্থানের গেটে শব্দ করতেই ভেতর থেকে একজন পাহারাদার গেটটা খুলল। কি চাই? একটা লাশ দাফন করতে হবে। লাশ কিভাবে দাফন করবেন? কেন, কি হয়েছে? ভেতরে এসে দেখেন। আমি গোরস্থানের ভেতরে গিয়ে দেখি এক
ভয়ঙ্কর অবস্থা। গোরস্থানের ভেতরে একটা পা রাখারও জায়গা নেই। পুরো গোরস্থান জল দিয়ে টইটুম্বুর। এটা যে গোরস্থান, এখানে যে শুয়ে রয়েছে কয়েক শতাধিক লাশ, দেখে বোঝারই উপায় নেই। এ কি অবস্থা? এরকম হলো কি করে? গত এক সপ্তাহের টানা বর্ষণে পুরো গোরস্থান ডুবে গেছে। তাছাড়া পানির জল নামার কোনো উপায়ও তো নেই, তাই এই অবস্থা। এখন উপায়? এই লাশ দাফন করব কোথায়? এখন একটাই উপায় আছে, কৈলাসপুরের গোরস্থান। কিন্তু আজ অমাবস্যা, এই রাতে ওই গোরস্থানে যাওয়া ঠিক হবে না। আরে ওসব বাজে কথা। অমাবস্যা হয়েছে তো কি হয়েছে? এই লাশ নিয়ে কি এখন বসে থাকবো নাকি? আপনি শুধু বলুন আমরা কিভাবে যাব সেখানে, বাকিটা আমরা দেখে নিচ্ছি। এরপর গেটম্যানের কথা অনুযায়ী আমরা লাশ নিয়ে এগিয়ে যেতে লাগলাম কৈলাসপুরের গোরস্থানের উদ্দেশ্যে। আমি আপনাদের আবারও বলছি, এখনো সময় আছে। আপনারা কাল সকালে আসবেন। এই রাতে এই গোরস্থানে যাবেন না, বড় বিপদ হবে। আরে মাঝি ভাই, কি যে বলো! এই লাশ বয়ে এত দূরে এলাম, এখন আবার বাড়ি ফিরে যাব? ততক্ষণে লাশটা থাকবে? লাশ তো পচে যাওয়া শুরু করেছে। এই কথা শোনা মাত্রই নরেন বলে উঠল, হে শৈলবদা, চলো না, আমরা চলে যাই। সকালে না হয় আবার ফিরে আসবো। আরে চুপ কর তো! এখন কি এই লাশ নিয়ে খেলাধুলা শুরু করবি নাকি? একবার কাঁধে বয়ে আনবো, আবার নিয়ে যাব, আবার আনবো, কিচ্ছু হবে না। তাহলে আপনাদের একটা পরামর্শ দেই, সেখানে গিয়ে বেশিক্ষণ থাকবেন না। যত দ্রুত সম্ভব লাশটার দাফন সম্পন্ন করে ফিরে আসবেন। এতে যাই হোক না কেন, কোনোভাবেই লাশটা একা রাখবেন না। আর শুধু শুধু সাহস দেখাতে যাবেন না, এতে বড্ড বিপদ হবে। শেষে প্রাণ নিয়ে টানাটানি পড়ে যাবে। কিছুক্ষণ পর আমরা নৌকা থেকে নেমে সেই গোরস্থানের সামনে গিয়ে হাজির হলাম। গোরস্থানের সামনে বড় করে লেখা কৈলাসপুরের গোরস্থান। আমরা লাশ নিয়ে ভেতরে প্রবেশ করতেই গেটের পাশে একটা ঘর দেখতে পেলাম। দেখে বোঝা যাচ্ছিল এটাই দারোয়ানের ঘর, তবে কোনো দারোয়ান দেখতে পেলাম না। ঘরের দরজাটা ভেতর থেকে লাগানো ছিল। আমি সশব্দে ডেকে বললাম, ভেতরে কেউ আছেন? বাইরে আসুন, লাশ নিয়ে এসেছি, কবর দিতে হবে। খানিকক্ষণ বাদে ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। আমাদের দিকে ভালো মতো দেখে বলল, লাশ নিয়ে দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়ুন। বাইরে দাঁড়িয়ে থাকবেন না, বিপদ হবে। ভেতরে যাব কেন? আপনি লাশটা দাফনের ব্যবস্থা করুন। রাত তো অনেক হয়েছে, আবার আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা লাশটা দাফন হয়ে গেলেই দ্রুত এখান থেকে চলে যাব। আমরা এসেছি অনেক দূর থেকে। এই রাতে লাশ দাফন করা যাবে না। অন্য কোনো রাত হলেও ব্যবস্থা করতে পারতুম, কিন্তু আজ রাতে মানুষ কেন, কোনো কাক পক্ষীও খুঁজে পাবেন না এই গোরস্থানে। এরই মধ্যে ঝনঝন করে বৃষ্টি আরম্ভ হলো, তার সাথে প্রবল বাতাস। আপনারা যদি ভেতরে আসতে চান এক্ষুনি আসুন,
নয়তো আমি দরজা বন্ধ করে দিলুম। দাঁড়ান দাঁড়ান, আমরাও আসছি। এরপর লাশটা নিয়ে আমরা প্রহরীর ঘরের ভেতরে প্রবেশ করলাম। এই ঘরে আপনারা সম্পূর্ণ নিরাপদ, কোনো বিপদ হবে না আপনাদের। সকাল হলে লাশটা দাফনের ব্যবস্থা করে দিব। আপনাদের এত আতঙ্কের কারণ কি? কি এমন আছে এই গোরস্থানে? এক পিশাচ, এক ভয়ঙ্কর পিশাচ। অমাবস্যা রাতে এই পিশাচটা জেগে ওঠে, আর নতুন কোনো লাশ পেলে সেই লাশ ছিঁড়ে বিড়ে খায়। আর সকালে শুধু সেই লাশের হাড় ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। কি বলছেন? এও কি সম্ভব? পুরো ঘটনাটা কি বলা যাবে আমাদের? এই ঘটনার শুরু আজ থেকে প্রায় 100 বছর আগে। তখন এই গ্রামে, আমাদের গ্রামে কি শুরু হলো বলতো? হ্যাঁ, গত 1 মাসে কৈলাসপুরের গোরস্থান থেকে পাঁচটা লাশ নিখোঁজ হলো। খুড়ো, আমার মনে হয় এই গ্রামে কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে। তাই তো মনে হচ্ছে। এইভাবে চলতে থাকলে ঘর থেকে বেরোনোই তো মুশকিল হয়ে পড়বে। খুড়ো, আমি শুনলাম দুমিরের জঙ্গলে নাকি কোন সাধু বাবা এসেছে। সে হয়তো আমাদের সাহায্য করতে পারে। এরপর দল বেঁধে সবাই সেই সাধু পুরুষের কাছে যায়। জঙ্গলের একদম ভেতরে, যেখানে মানুষজনের আনাগোনা একদম কম, সেখানে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতন করে সেই ঘরেই সাধুর বাস ছিল। খুড়ো তার সাথে একজন লোক নিয়ে সাধুর ঘরের ভেতর প্রবেশ করল। সেই সাধু তখন ঘুমিয়েছিল। খুড়ো ঘরে ঢুকতেই একটা প্রচণ্ড বাজে গন্ধ অনুভব করলো, কেমন যেন মানুষ পচা গন্ধ। খুড়ো সেই সাধুর ঘরের এক কোণায় নজর দিতেই দেখল রক্ত মাখা কাপড় পরে রয়েছে, আর তার পাশেই একটা বড় চুল্লিতে কি যেন টকবক করে সেদ্ধ হচ্ছে। খুড়ো আস্তে আস্তে সেই চুল্লির কাছে যেতেই খুড়োর মাথা যেন ঘুরে উঠল। খুড়ো দেখল চুল্লিতে সেদ্ধ হচ্ছে গোরস্থান থেকে চুরি হওয়া সেই লাশের অংশ বিশেষ, আর তাদের মাথাগুলো পড়ে রয়েছে সেই চুল্লির এক পাশে। এই যেন এক দুঃস্বপ্নের মতন ছিল তাদের কাছে। তাদের আর বুঝতে বাকি রইল না এই সব কিছুর পেছনে আর অন্য কারো হাত ছিল না। এই শয়তান সাধুরই কাজ। এই শয়তানটা মৃত লাশগুলো সেদ্ধ করে খায়। ওই সাধু ছিল মানুষ খেকো মানুষরূপী পশু। খুড়ো আর তার সঙ্গে থাকা লোকগুলো রেগে ফেটে ওঠে। তারা সেই জঙ্গল থেকে লাঠি সোঁটা নিয়ে শয়তানটাকে ঘুমের মধ্যেই পিটিয়ে মেরে ফেলে। কিন্তু এই পিশাচটা যেন মরেও মরেনি, পিশাচ রূপে আবারও ফিরে এসেছে। প্রতি অমাবস্যায় নতুন কোনো লাশের গন্ধ পেলে ও জেগে ওঠে আর চলে আসে এই গোরস্থানে। লাশটাকে ও ছিঁড়ে বিড়ে খেয়ে আবার চলে যায়। এরই মধ্যে শুনতে পেলাম এক ভয়ঙ্কর কণ্ঠস্বর। আমরা সবাই যেন আঁতকে উঠলাম। এটা কিসের শব্দ? সেই পিশাচের। পিশাচটা লাশের গন্ধে এখানে চলে এসেছে।
আপনারা চাইলে দরজার বাইরে গিয়ে দেখতে পারেন। ও আপনাদের কিচ্ছু করবে না। ওর সমস্ত আগ্রহ এই লাশটা ঘিরেই। কেন জানি না, গল্পের বশবর্তী হয়েই হোক বা উত্তেজনার বশে বন্দী হয়ে আমরা ঘরের বাইরে গেলাম। বাইরে তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝেই জোরে জোরে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছিল। আমরা ঘরের বারান্দায় দাঁড়িয়ে গোরস্থানের সেই শব্দের উৎস খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু বাইরে তেমন কিছুই দেখতে পারছিলাম না। বাতাসে শব্দের উৎস ঠিক আন্দাজ করা যাচ্ছিল না। একবার মনে হলো আমাদের ডান পাশ থেকে শব্দটা আসছে, আবার মনে হলো আমাদের বাম পাশ থেকে শব্দটা আসছে। হঠাৎ নরেন বলে উঠল, এই সৌলভদা, শব্দটা ঘরের ভেতর থেকে আসছে না? ভালো মতো শোনো তো। নরেনের কথা মতো আমি ভালো মতো শোনার চেষ্টা করছিলাম, আর তাতেই আমার সমস্ত গায়ের লোম দাঁড়িয়ে গেল। তাই তো, শব্দ তো ঘর থেকেই আসছে। আমরা সবাই আবারও ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরটা আগের থেকে যেন আরো থমথমে হয়ে গেছে। হ্যারিকেনের আলো নিভু নিভু। সেই আবছায়ায় দেখলাম পশুর মতন একটা পিশাচ, লম্বা সুচালো দাঁত বিশিষ্ট, ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে আমাদের দিকে চেয়ে রয়েছে। আর তার সামনেই পড়ে রয়েছে আধ খাওয়ার রক্তমাখা রহিম পাগলার লাশ। নরেন বলল, এ সৌলভদা, পাহারাদারটা কোথায়? এখনো বুঝতে পারছিস না? এটাই সেই পাহারাদার। আমাদের বোকা বানিয়ে লাশটা ঘরে নিয়ে আসলো, আর আমাদের ঘর থেকে বের করে লাশটা খাওয়া শুরু করেছে। হ্যাঁ নরেন, শৈলব একদম ঠিক কথা বলেছে। এই পাহারাদারকে তো সেই কবে খেয়ে নিয়েছি। এখন এই গোরস্থানে কোনো পাহারাদার থাকে না, থাকি আমি। কত বছর ধরে নতুন কোনো লাশ আসে না এই গোরস্থানে। আজ এত বছর পর একটা নতুন লাশ পেলুম। আহ, কি ঘ্রাণ! আজ তোদের চারজনকেও মেরে তোদের লাশ খাবো। কত বছর ধরে ক্ষুধা পুষে রেখেছি, আজ সে ক্ষুধা মিটবে আমার। আমরা প্রাণের মায়ায় চারজন চারদিকে ছুটতে লাগলাম। এই ঠান্ডা বাতাস আর বৃষ্টির জলও আমাদের শরীরে যেন গরম জলের অনুভূতি দিচ্ছিল। কোনো মতে প্রাণের মায়ায় দিক বেদিক ছুটে একটা গাছের শেকড়ের হোঁচট খেয়ে লুটিয়ে পড়লাম কাদামাটিতে। এরপর আমি আর কিছুই বলতে পারবো না। পরদিন সকালে যখন চোখ খুললুম, দেখি ঘোষ কাকা আমার সামনে দাঁড়িয়ে, তার সাথে আরও বেশ কয়েকজন গ্রামের মানুষজন। আমি তাদের দেখে শরীরের সমস্ত শক্তি এক করে উঠে দাঁড়ালাম। আমি পিছনে ঘুরে দেখি সাদা রক্তমাখা চারটা কাপড় দিয়ে চারটা লাশ ঢেকে রাখা। আমার আর বুঝতে বাকি রইল না, গত রাতে আমি প্রাণে বেঁচে ফিরলেও আমার সঙ্গে আসা বাকি তিনজন প্রাণে বাঁচতে পারেনি। সেই পিশাচ তাদের তিনজনকেই মেরে তাদের লাশ খেয়ে নিয়েছে। পড়ে রয়েছে শুধু হাড় আর মাথার খুলি। তোমরা কি বুঝে যে
এই গোরস্থানে গতকাল রাতে এসেছিলে? এই গোরস্থান তো পরিত্যক্ত গোরস্থান। এখানে বছরে দু একটা বেওয়ারিশ লাশই শুধু দাফন করা হয়, বলতে পারো অনেকটা পুঁতে রাখা হয়। কেউ এই গোরস্থানে দিনের বেলা তো প্রবেশ করে না। আর তোমরা এসেছিলে এই ঝড় বৃষ্টির রাতে, তাও আবার গত রাত ছিল আমাবস্যার। তোমার কপাল ভালো তুমি বেঁচেছ, নয়তো এই গোরস্থানে একবার যে প্রবেশ করে সে আর বেঁচে ফিরতে পারে না। এই ঘটনার পর থেকে কৈলাসপুরের এই গোরস্থান আজীবনের জন্য পরিত্যক্ত, রহস্যে ঘেরা এক অভিশাপের নাম। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।